নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের আরো একবার স্বাগত। এখন শহরে এবং জেলা শহরগুলোতেও এমনকি গ্রামাঞ্চলও রোজ সকালে উঠে মানুষজন খোঁজ করছে যে তৃণমূলের কোন নেতা গ্রেপ্তার হলো অথবা কোন নেতা পলাতক হলো নতুন করে। এই যেমন আজকে সকাল থেকে সামাজিক মাধ্যম দেখলাম যথেষ্ট সরগরম। আমাদের বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ, যিনি বিধাননগর পুরসভার একজন মাননীয় এমআইসিও বটেন, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আপনারা এটাও ইতিমধ্যে জেনে গেছেন যে ফলতা তথা দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশের বেতাজ বাস্তা জাহাঙ্গীর, তিনি ঘোষণা করেছেন ফলতার নির্বাচনী রণাঙ্গন থেকে তিনি পিট্টান দিচ্ছেন, তিনি নির্বাচনী লড়াইতে আর থাকবেন না। কামারহাটি এলাকার কোনো একজন দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, রানা বা রুনু এরম একটা কিছু নাম, এলাকার মানুষজনের কাছে যা খবর, তাকে বেশ কিছুদিন ধরে এলাকায় কোথাও দেখা যাচ্ছে না। তিনিও গা ঢাকা দিয়েছেন অবস্থা প্রতিকূল বিবেচনা করে। বিরাটির দিককার যিনি আর এক প্রতাপশালী নেতা, তার বাড়ির সামনে প্রায় ৮০টি অটো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, কারণ এই অটোগুলোর মালিক তিনি নামে এবং বেনামে। আপাতত তার আর ক্ষমতা হচ্ছে না এই অটোগুলোকে লাইনে চালানোর। এখন তিনি নাকি ব্যস্ত বিভিন্ন মানুষের কাছ থেকে তোলাবাজি করে তিনি যে টাকা আদায় করেছিলেন সেই সমস্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে। এখন এই তালিকাটা লম্বা। পলিটিক্যাল বা রাজনৈতিক স্তরে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। মেয়র জানেন না, পুরসভার কমিশনার অভিষেকের বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছেন। বিভিন্ন শহরতলিতে পুরসভার কাজ প্রায় থমকে আছে, কারণ রাজনৈতিক এক্সিকিউটিভ বা পলিটিক্যাল এক্সিকিউটিভ বলতে যা বোঝায় আপনারা তো জানেন যে আমাদের রাজ্যে আর পাহাড়ের ওদিকে বিচ্ছিন্ন ব্যতিক্রম বাদ দিলে আমাদের রাজ্যে তাহেরপুর নামক একটি পুরসভা, যেটা একমাত্র বামপন্থী বোর্ড আছে, বাকি সব পুরসভার বোর্ডই তৃণমূলের দখলে। এই মুহূর্তে যারা শাসক দল বিজেপি, তাদের হাতেও কোথাও কোনো পুরসভা নেই। কিন্তু এই পুরসভার যারা রাজনৈতিক প্রশাসক, তারা কিন্তু এখন আর পুরসভা মুখ হচ্ছেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিটিং করে নির্দেশ দিতে হচ্ছে যে কলকাতা পুরসভা এবং অন্যান্য পুরসভার দৈনন্দিন কাজকর্ম যাতে ঠিকঠাক চলে, যেগুলো তৃণমূল কংগ্রেসের হাতে এখনো আছে সেগুলো যেন বহাল থাকে। কিন্তু কাকস্য পরিবেদনা, পঞ্চায়েতের শেষ হয়েছে 2023-এ নির্বাচন, হিসেব অনুযায়ী 2028-এ নতুন করে পঞ্চায়েত নির্বাচন হবে। কিন্তু তার আগেই একের পর এক পঞ্চায়েত প্রবল প্রতাপশালী তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যাচ্ছে। এমনকি হীনবল কংগ্রেস এবং সিপিএম, যাদের হাতে আঙুলে গোনা বিধায়ক সংখ্যা 1 কিংবা 2, মুর্শিদাবাদের ডোমকল থেকে বিভিন্ন এলাকায় ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে অনাস্থা প্রস্তাব পাশ করে পঞ্চায়েতে দখল নিতে চলেছে। তৃণমূল কংগ্রেস নীরব দর্শক মাত্র। এখন এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো যোগ দিলে একটাই বড় জিজ্ঞাসা চিহ্ন উঠে আসছে, সেটা হচ্ছে এটাই, তৃণমূল কংগ্রেস দলটা আদৌ থাকবে কিনা। রাজনৈতিক বিপর্যয় নতুন করে হচ্ছে এই প্রথম কোনো শাসক দল ক্ষমতার থেকে চলে গেল ভারতবর্ষে বা কোনো রাজ্যে, ব্যাপারটা এরকম নয়। প্রবল প্রতাপশালী কংগ্রেসকে আমরা 1977 সালে হেরে যেতে দেখেছি, রাজীব গান্ধীকে আমরা 1989-এর ভোটে হেরে যেতে দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো দুর্দণ্ড প্রতাপশালী নেতা সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেসকে আমরা 1977 সালে বিধানসভা নির্বাচনে প্রায় মুছে যেতে দেখেছি। 294টার মধ্যে 19টা না 20টা আসন পেয়েছিল কংগ্রেস। তারপরে রেজিম চেঞ্জ আপনারা দেখেছেন, 34 বছর বাদে বামফ্রন্ট সরকারের সশব্দ পতন ঘটেছিল।
দীর্ঘ জমানা শেষ হয়েছিল, কিন্তু কোনো জমানার পরই দলটা আদৌ থাকবে কিনা এই প্রশ্নটা এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। বিশেষ করে যে দলটার জন্ম হয়েছিল রাজনৈতিক বিরোধী দল হিসেবে। বামফ্রন্ট আমলের 1998 সালে কংগ্রেস ভেঙে তীব্র বিরোধিতা করবার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। তারপরেও ক্ষমতায় আসতে লেগে গেছে আরো 13 বছর। 2011 সালে পালাবদলের পালা এসেছে। এখন বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা একটি দল, যে দলটি 11 বছর অন্তত বা 13 বছর অন্তত বিরোধী আসনে থেকেছে। হ্যাঁ, একথা ঠিক, তারা কখনো কখনো কংগ্রেসের সঙ্গে, কখনো বিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অংশীদারিত্ব এনজয় করেছে, সে বাবদ কিছু সুবিধাও পেয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে, সেটা ঠিক কথা। কিন্তু রাজ্য স্তরে দলটা বিরোধী দল হিসেবেই ছিল। তাহলে সেই দলটা 15 বছর ক্ষমতায় থাকবার পর ক্ষমতা থেকে চলে যাওয়ার 10-12 দিনের মধ্যে দলটা আদৌ থাকবে কিনা এই প্রশ্ন উঠে আসছে কেন? এটা যারা রাজনীতির চর্চা করেন, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ডে টু ডে অ্যাক্টিভ পলিটিক্স যারা করেন, তাদের বাইরেও সমাজের এই অংশের কাছেও একটা চিত্তাকর্ষক প্রশ্ন হিসেবে উঠে এসেছে। আমার যেটা অবজারভেশন, আমি বহু আগে থেকে বলছিলাম যে দলটা যেখানে পৌঁছচ্ছে সেটা যদি হেরে যায় তাহলে পারে দলটার কাঠামো টিকিয়ে রাখা মুশকিল হবে। এর মূল কারণটা হচ্ছে যে দল ক্ষমতায় আসবার পর বিভিন্ন জায়গা থেকে যারা দল পরিচালনা করবার গুরুত্বপূর্ণ জায়গায় উঠে এলেন, সংগঠনের মূল নাটবল্ট হিসেবে গোটা রাজ্য জুড়ে কাজ করছিলেন, রাজ্য জুড়ে, দুর্ভাগ্যজনক সত্যি হচ্ছে এরা অধিকাংশ দলটা করতে শুরু করেন কেবলমাত্র অ্যান্টি সোশ্যাল সারপ্লাস, তোলাবাজির অংশ আদায় করবার জন্য। এবং তারা পুরনো দিনের দুর্দিনের লড়াকু অনেক কর্মীকে সরিয়ে দিয়ে, তারা যে যারা পুরনো দিনের কর্মীদের সরানো হয়েছে তারা একদম সকলে ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন, আমি এটা বলছি না, কিন্তু তাদের বিরোধী থাকা অবস্থায় রাজনীতি করবার একটা সাংগঠনিক রাজনৈতিক অভিজ্ঞতা ছিল। প্রতিকূল পরিস্থিতিতে নৌকা ধরে রাখবার মতো একটা ক্ষমতা ছিল, স্থৈর্য ছিল, সাহস ছিল। কিন্তু এই নতুন যারা এসে রিপ্লেস করলেন তাদেরকে, এরা অধিকাংশই সুখের পায়রা। প্রতিকূল পরিস্থিতিতে দম ধরে জরিমানা, জেল, বিরোধী পক্ষ, নতুন শাসক দলের অত্যাচার সহ্য করে সংগঠনের সঙ্গে থেকে যাওয়ার জন্য যে হিম্মত দরকার হয়, নৈতিক সাহস দরকার হয়, সেটা কিন্তু তাদের ছিল না। তৃণমূল কংগ্রেসের মূল জন্মগত একটা তাত্ত্বিক দুর্বলতা ছিল, তারা আলাদা কোনো রাজনৈতিক মতাদর্শ তৈরি করতে পারেনি যে এইটা আমাদের পলিটিক্যাল ডক্ট্রিন, আমরা এটার পিছনে মানুষকে র্যালি করছি। তাদের মূল জায়গাটা ছিল সিপিএম বিরোধিতা, একমাত্র রাজনৈতিক এজেন্ডা ছিল এটা। যে কারণে মমতা কখনো আরএসএস এর হাত ধরেছেন, কখনো কংগ্রেসের সঙ্গে জোট করেছেন, কিন্তু তার মূল অভিমুখটা তিনি টিকিয়ে রেখেছিলেন যে আমার সিপিএম বিরোধিতাটা হচ্ছে রাজনীতি। সত্যি কথা ছিল এইটা। কিন্তু যে মুহূর্তে সিপিএম ক্ষমতার থেকে চলে গেল এবং ক্রমশ রাজনৈতিকভাবে ইনভলভ হলো, প্লাস তাদের সময় যে অ্যান্টি ইনকামবেন্সি ছিল বছরের পর বছর যেতে যেতে সেটা কমতে কমতে ডিমিনিশিং রিটার্নের জায়গায় শূন্যে এসে পৌঁছতে লাগলো, মমতার যে রাজনৈতিক অভিমুখের ভর কেন্দ্র সেইটা বিলকুল গায়েব হয়ে গেল। তিনি তখন ভাতার উপর দাঁড়িয়ে তার যে পলিটিক্যাল ভ্যাকুয়াম সেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করলেন। সাংগঠনিক স্তরে মমতার সব থেকে বড় দুটো ভুল, এক হচ্ছে অভিষেকের উপর তার নির্ভরশীলতা, এবং অভিষেককে ধরে বিভিন্ন এলাকায় ফ্রম দেবরাজ টু জাহাঙ্গীর এরা প্রত্যেকে সংগঠনটার খুব দ্রুত কবজা করলো, যাদের একমাত্র কোয়ালিটি হিসেবে মুখে মুখে ঘুরতে থাকলো যে তারা টাকা পয়সা ভালো ফান্ড ম্যানেজার।
দ্বিতীয়ত বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজনৈতিক কাঠামোর তিনি যে পলিটিক্যাল ইকোসিস্টেমটা তৈরি করলেন সেখানে আমলাতন্ত্রের উপর অত্যাধিক নির্ভরতা, এমনকি কোথাও দল কিভাবে চলবে কোথাও কোথাও দেখা গেল যে সেটা আইপিএসটাই আজ কার্যত জেলায় দল চালাচ্ছে। আপনারা তার একাধিক নজির দেখেছেন। তার সব থেকে নিকৃষ্টতম উদাহরণ যেটা আমাদের চোখের সামনে রয়েছে, আপাতত লোকে কিছুটা ভুলে গেছে, ভারতী ঘোষ বর্ধমানের যে পুলিশ সুপার নারদা কেলেঙ্কারিতে জড়িয়ে গেছিলেন, তার নিজের মুখে বিবৃতি আপনাদের শোনা আছে যে সেই জেলা থেকে কে মন্ত্রী হবে অথবা হবে না সেটা নাকি তিনি ঠিক করে দিচ্ছেন। নির্দিষ্টভাবে স্বপন দেবনাথের নাম করে তিনি বলেছিলেন সে নাকি তার পা ধরে মন্ত্রী হয়েছিল। আর এই সিএমও কে কেন্দ্র করে কিছু আইএস এবং কিছু প্রমোটিভ বিসিএস অফিসারের যে ক্ষমতার একটা চক্র গড়ে উঠেছিল ওই আলাউদ্দিন খলজির বন্দেগানি চায়েল গানের মতো, তারা যে সমস্ত কাজ রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের করার কথা সেই সমস্ত কাজও টেক ওভার করে নিয়েছিল। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সঙ্গে সঙ্গে এন্টায়ার রাজনৈতিক কাঠামোটাতে পলিটিক্যাল এলিমেন্ট যারা যারা প্রতিকূল পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলকে ধরে রাখতে পারে তারা ক্রমশ কর্নার হতে শুরু করলেন। তারা কেউ বসে গেলেন, কেউ বিজেপিতে আশ্রয় নিলেন, এবং সামগ্রিকভাবে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোতে পলিটিক্যাল এলিমেন্টরা ক্রমশ গুরুত্ব হারালেন। এখন দেখুন, এই শওকত বলুন, জাহাঙ্গীর বলুন, হলদিয়ার মুজফ্ফর বলুন, এরা সিপিএম আমলে সিপিএম এর সঙ্গে ছিল না এরকমটা কিন্তু বাস্তবে নয়, কিন্তু এরা কখনো সিপিএম এর মুখ হয়ে উঠতে পারেনি। এরা কোনো এলাকায় কোনো পলিটিক্যাল কল নেওয়া বলতে যা বোঝায় কোনো রাজনৈতিক দলের, সেই ক্ষমতার ধারে কাছেও এরা বিন্দুমাত্র ছিলেন না। একথা ঠিক যে সিপিএম এদেরকে ব্যবহার করেছে, সেটা কলকাতাতেও ঘটেছে। আমি যতদূর জানি 1983-তে সিপিআইএম এর যে কলকাতা জেলা সম্মেলন হয়েছিল সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে সমাজ বিরোধীর প্রয়োজনে ব্যবহার করতে হবে। যেভাবে আমরা দেখেছিলাম যে মধ্য কলকাতায় ওমরের বিরুদ্ধে রশিদকে ব্যবহার করা হয়েছিল, কেওড়াতলাতে শ্মশান স্বপনের বিরুদ্ধে শ্রীধরকে ব্যবহার করা হয়েছিল। আপনারা যারা আমার বক্তব্য শুনছেন এবং তাদের মধ্যে যারা পুরনো লোক 15-20 বছর আগের কথা যাদের আছে তারা হয়তো এটা অভিজ্ঞতাটা মিলিয়ে নিতে পারবেন। কিন্তু বেসিক ডিফারেন্স হচ্ছে এরা কখনো কোনো এলাকায় সাংগঠনিক মুখ হয়ে ওঠেনি, এরা কোথাও সংগঠনের রাজনৈতিক যে চর্চা তার নিয়ন্ত্রক হতে যাননি। এমনকি সেলিমকে নন্দীগ্রামের কঠোর যুদ্ধের সময় লক্ষণ শেট্টা মগরাহাটের পরিচিত ডাকাত সেলিমকে ব্যবহার করছে এটা খবর পেয়ে দক্ষিণ 24 পরগনা সিপিআইএম নেতৃত্ব সরাসরি হুমকি দিয়েছিল যে মগরাহাটে সেলিমের মতো এলিমেন্টকে যদি আপনারা ব্যবহার করবার সিদ্ধান্ত নেন, লক্ষণ শেঠকে ডাইরেক্ট বলেছিলেন, তাহলে আমরা আমাদের জেলার যত ফোর্স আছে পুরোপুরি তুলে নেব। এখন সেই সেলিম পরবর্তীকালে তৃণমূলে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে আসন আলো করেছে। তো এই জায়গাটা পুরো যেটা দাঁড়িয়েছে আজকে যখন প্রতিকূল পরিস্থিতি, সাংগঠনিক কাঠামোতে যখন রাজনৈতিক নেতাদের জায়গায় সমস্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গায় সুখের পায়রা এবং ধান্দাবাজ সমাজ বিরোধীরা বসে আছে, তাদের পক্ষে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। সিপিআইএম এরও সংগঠনে বহু লোক চলে গিয়েছিল 2011 পালাবদলের পর, কিন্তু তাতে সিপিআইএম এর সাংগঠনিক কাঠামোকে পুরো ভেঙে চুরে লোপাট করে দেওয়া সম্ভব হয়নি, যে কারণে আজও তারা শূন্য বা এক হলেও একটা ব্রিগেড ভরানোর মতো ক্ষমতা রাখে। আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই সংকটের মুখোমুখি পড়ে গেছে। তার মূল কারণ হচ্ছে মতাদর্শকে তারা রিপ্লেস করেছেন, যদি অতীতে কিছু থেকে থাকে, পিওর ধান্দাবাজি এবং কামাইয়ের লোকজনকে দিয়ে। গোটা প্রশাসন এবং পলিটিক্যাল এক্সিকিউটিভ যেটা, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রিপ্লেস করতে গেছেন
কেবলমাত্র ব্যুরোক্র্যাটদের দিয়ে। তার পরিণতিতে আজকে যখন পাশা উল্টে গেছে, তখন দেখা যাচ্ছে একদা প্রবল পরাক্রমশালী বাঘ হিসেবে পরিচিত এলাকার তাবড় তৃণমূল নেতারা রাতারাতি ইঁদুর হয়ে গর্তে ঢুকে গিয়েছেন। স্বাভাবিকভাবে অনেকেই মনে করছেন যে এই তৃণমূল কংগ্রেসের পরিণতি শেষ পর্যন্ত ওই পশ্চিমবঙ্গে বিপ্লবী বাংলা কংগ্রেস বা বাংলা কংগ্রেস, তারাও কংগ্রেস ভেঙে বেরিয়ে এসেছিল। অজয় মুখার্জি থেকে প্রণব মুখার্জির মতো দাপটে নেতারা ছিল সেই সব দলের সঙ্গে। শেষ পর্যন্ত তাদের অস্তিত্ব কিন্তু কেবলমাত্র রাজনৈতিক ইতিহাসে পশ্চিমবঙ্গে 3 পাতা বা 4 পাতা বরাদ্দ হয়েছে, সেটাও তাদের জন্য যারা বিষয়টা নিয়ে চর্চা করেন, বাকি আমজনতা ভুলে মেরে দিয়েছে। আর 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে রেজিম চালিয়েছেন, নিশ্চয়ই অজয় মুখার্জিদের থেকে বেশি, সেটাকে বাংলার মানুষ আগামী দিনে কিভাবে মনে রাখবে, কতটা ইতিবাচক আলোতে দেখবে, সেই রাজনৈতিক গেস এটা করবার দায়িত্ব আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। দ্য নিউজ কাউন্টার.এস এর কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে চেষ্টা করবেন ভালো থাকবার।